তা কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার দেখা। আমরা পড়ছিলাম হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন পড়ার সময় আমরা আপাতত অনেকগুলো টপিক ডিসকাস করেছি। আই থিঙ্ক তোমাদের 6টা ক্লাস আমরা নিয়েছি। প্রত্যেক সপ্তাহে আমরা 2টো করে ক্লাস নেওয়ার চেষ্টা করি, যেমন তোমরা পড়ো আর কি অফলাইনে, সেরকম সিচুয়েশান আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো এখনও অবধি আমরা যে টপিকগুলো পড়েছি তোমরা সবাই দেখেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে পারো, তাহলে আমরা সেই টপিকগুলো নিয়ে তোমাদের যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো প্রবলেম থেকে যাচ্ছে সেরকম যদি কিছু থাকে তোমরা আমাদেরকে জানিও, আমরা অবশ্যই সেগুলো ডিসকাস করব। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা হ্যালো অ্যালকেনের যেই টপিকটা পড়ব সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যেটা অনেকেই বলে স্যার খুব কঠিন লাগে, বুঝতে পারছি না। তাই তোমরা এই জিনিসটা কিন্তু একটু ভালো করে শুনবে। কি না, আমরা আজকে যেটা পড়ব সেটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি। আমরা যা পড়ব সেটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক কথাটা মানে আলো, আলো যাকে বলে আলোক সক্রিয়তা। অপটিক্যালি মানে বোঝায় আলো না। অপটিক্স কথাটা আমরা আলোর সঙ্গে, তোমরা ফিজিক্সে পড়েছো, ফিজিক্সের 12-এ আলো সম্পর্কে দীর্ঘ আলোচনা আছে। তাহলে সেই অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে আলোক সক্রিয়তা সম্পর্কে কিন্তু আমরা দেখব। কার অপটিক্যাল অ্যাক্টিভিটি? না, হ্যালো অ্যালকেনের। এখানে হ্যালো অ্যালকেন আমরা হেডিং করেছি ঠিকই, কিন্তু আমরা হ্যালো অ্যালকেনের সাথে সাথে অন্য কম্পাউন্ডগুলোরও কিন্তু আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা দেখে নেব। চলো, আলোক সক্রিয়তা জানতে গেলে আমাদের আগে আলো সম্পর্কে জানতে হবে। তোমরা অনেকেই শুনেছো বা অনেকেই জানো, আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাংলায় যাকে বলবো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বলি? যাকে বাংলায় বলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বাংলায় বলতে গেলে বলতে হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এইগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই ওয়েভগুলোকে এগিয়ে যেতে গেলে, এই ওয়েভগুলো যদি এগিয়ে যেতে চায় তাহলে কিন্তু তাদের কোনো ধরনের মাধ্যমের দরকার হয় না। যেমন আলো কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে, কিন্তু তুমি যদি বলো সাউন্ড কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। যদি আমাদের পৃথিবী থেকে বায়ুটাকে কোনোভাবে সরিয়ে নেওয়া যায় তাহলে আমরা তো মরেই যাব, সেটা আলাদা কথা। বাট আমরা যদি কোনো বায়ুশূন্য স্থানে যাই তাহলে আমরা একে অন্যের কথা শুনতে পাবো না। কেন শুনতে পাবো না? কারণ শব্দকে যদি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় তাহলে একটা মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু আলোকে যদি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় তাহলে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কারণ আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এ সম্পর্কে তোমরা ফিজিক্সে আরও বিস্তারিত পড়বে। এটুকু বলি, আলো, আমাদের যে আলো আছে, আলোর অ্যাকচুয়ালি ধরো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস, এটা ধরে নাও জেড অ্যাক্সিস, এটা ধরে নাও এক্স অ্যাক্সিস। ধরে নাও আলোর গতিবেগ যদি এই দিকে হয়, মানে ধরো এই দিকে কে যাচ্ছে? লাইট এই দিকে যাচ্ছে, তাহলে যে আলো কিন্তু শুধুমাত্র একটা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট নয়, একটা কম্পন নয়। কি হয় না, সেখানে আলোর কি থাকবে না, একটা যেমন ম্যাগনেটিক ওয়েভ থাকবে তেমন আরেকটা ইলেকট্রিক ওয়েভও থাকবে। মানে এটাকে যদি তুমি ধরো, এটা কোন অ্যাক্সিস বরাবর আছে?
না, এটাকে তুমি মোদ্দা কথা দেখতে পাবে, এটা আছে মেনলি জেড এক্স অ্যাক্সিস বরাবর, আর এটার অ্যাক্সিসটা দেখো, এটার অ্যাক্সিসটা দেখবে পুরো উল্টো, এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এইভাবে কি হয়, আলো এগিয়ে চলে। তাহলে আলোর কতগুলো ওয়েভ, না আলো হচ্ছে অনেকগুলো কম্পাঙ্কের বা অনেকগুলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো লেখা আছে, মানে শুধুমাত্র যে আলো, আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু সেই তড়িৎ চুম্বকীয়গুলো তরঙ্গগুলো কেবলমাত্র একটি ওয়েভ নিয়ে গঠিত নয়, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট একাধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর সমষ্টি, তরঙ্গের সমষ্টি হচ্ছে আলো। বোঝা গেল? আমরা জানি যে আলো তো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্যগুলো হয় 4000 থেকে 8000 ন্যানোমিটার, সরি 4000 থেকে 8000 অ্যামস্ট্রং, নট ন্যানোমিটার, 8000 অ্যামস্ট্রং। এর মধ্যে যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে সেইগুলোকেই কি আমরা দেখতে পাই, বাকিগুলো আমরা দেখতে পাই না। দেখবে ইউভি আছে, আইআর আছে, তারপরে তোমার এক্স রে আছে, গামা রে আছে, এগুলো আমরা দেখতে পাই না, কারণ এইগুলো ওই রিজিয়নের মধ্যে পড়ে না। এই রিজিয়নটাকে বলা হয় আমাদের ভিজিবল রেঞ্জ, মানে যা আমাদের দৃশ্যমান হয়। তো সেই রেঞ্জের অনেক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিভিন্ন, এই রেঞ্জে থাকতে হবে, কিন্তু রেঞ্জটা অবশ্যই কত হবে, 4000 থেকে 8000। ধরো তো আমি নিলাম 3300, ধরো নিলাম, এটা হবে না, কারণ 3300 আমাদের, ধরো আমি বললাম 4500, 6000, 7223, 5000, 6322, এই রকম যে অনেকগুলো ওয়েভ, এতগুলো অ্যামস্ট্রং, এই এত অ্যামস্ট্রংয়ের ওয়েভ হচ্ছে সবগুলোর মিশ্রণ হিসেবেই আমরা ওয়েভ পাই, মানে বিভিন্ন সবগুলোর মিশ্রণ হিসেবেই আমরা আলো পাই। মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো থাকে, সেই বিভিন্ন দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে মিশ্রিত রূপ, তাকেই আমরা আলো হিসেবে দেখি। দেখলে? এবার সেই আলোক রশ্মিগুলো, তাদের কি হবে, সাধারণ আলোক রশ্মি সরলরেখা বরাবর চলে, এবং তারা কি করে, এই যে তোমাদের দেখালাম, সেই যে তরঙ্গটা এগিয়ে চলছে, সেইগুলো তো অনেক ধরনের তরঙ্গ নিয়ে তৈরি, কিন্তু প্রত্যেকটা দেখো, এই তরঙ্গটা, এটা যদি আমি ধরি ইলেকট্রিক ফোর্স, মানে তোমাদের ইলেকট্রিক তরঙ্গ, যাকে বাংলায় বলে তড়িৎজনিত তরঙ্গ, এটাকে আমি বলবো ম্যাগনেটিক তরঙ্গ। দেখো এগুলো কি পরস্পরের পারপেন্ডিকুলার, সেই রকম অনেক তরঙ্গ পরস্পরের কিভাবে লম্বভাবে এগিয়ে চলেছে। দেখো এইভাবে ছবিটা দেখিয়েছে, এরকম প্রত্যেকটা তরঙ্গ পরস্পর এই লম্বভাবে আছে। গেল? দেখো এইবার এই যে তরঙ্গ থাকলো, এই তরঙ্গটাকে কোনো একটা নিকল প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয়েছে। এই দেখো বিভিন্ন তরঙ্গ, লাইট কি যাচ্ছে না, একটা নিকেল প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয়েছে। নিকেল প্রিজমটা এমনভাবে বানানো হয়েছে, সেখান থেকে কেবলমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ওয়েভকেই ভিতর দিয়ে যেতে দেবে, সবগুলোকে কিন্তু আটকে দিয়েছে, কেবলমাত্র একটাকেই কি করেছে, বাইরে বেরোতে দিয়েছে। এইখানে দেখো যে নিজের গতিরেখার লম্বভাবে সম্ভাব্য সকল স্তরে কম্পিত অনুকম্পিত হয়, এবং বহু সংখ্যক তলে অনুকম্পিত এই সমস্ত সাধারণ আলোক রশ্মিকে নিকেল প্রিজমের মধ্য দিয়ে পাঠালে একটিমাত্র স্পন্দনশীল আলোক তরঙ্গ নির্গত হয়। মানে ধরো এই একটা যন্ত্র, এখান দিয়ে আমি অনেক বল পাঠিয়েছি, কিন্তু সেখান থেকে কেবলমাত্র একটি তরঙ্গকেই বেছে নিয়েছে। ঠিক আছে? ধরো তুমি পরীক্ষায় অনেক লিখেছো, প্রচুর লিখে এসছো, কিন্তু তোমার একটা আনসার ঠিক, স্যার শুধু কি ঠিকটাকেই বেছে নেবে, বাকিগুলোকে কেটে দেবে। সেই রকম নিকেল প্রিজম হচ্ছে সেই রকম স্যারদের মতো একটা জিনিস। সে কি করবে, যত তরঙ্গ দৈর্ঘ্যই আসুক, সে তার যেটা চাই সেই তরঙ্গটাকেই এখান থেকে পাস করতে দেবে, মানে শুধুমাত্র সেটাকেই পাস করাবে, সেটাকেই আমরা বলবো না। এবার এই পাস করার পর এখান থেকে যখন বেরিয়ে গেল যে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে, দেখো এই তরঙ্গ দৈর্ঘ্যে লম্বভাবে এটা পেয়েছি, এটাকেই বলা হয় সমতল সমবর্তিত আলো
বা ইংরেজিতে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। আরও ভালোভাবে বলতে গেলে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে প্রচুর জ্যাম, রাস্তায় এগোনোই যাচ্ছে না, ঠিক আছে, অনেক ধরনের গাড়ি যাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স টাও 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 করে অ্যাম্বুলেন্স এলো, তখন যে ট্রাফিক থাকবে সে কি করবে, সে ওই নিকেল প্রিজমের মতো কাজ করবে, সবগুলোকে হাঁটিয়ে অ্যাম্বুলেন্সটাকে রাস্তা দিয়ে বের করে দেবে। সেই রকম আলো আমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তৈরি, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ নিয়ে তৈরি, কিন্তু তারা যখন এগোবে তাদের মাঝখানে আমি ওই ট্রাফিক পুলিশ নিকেল প্রিজমকে রেখে দিলাম। যদি আমি রেখে দিই তখন কি হবে না, কেবলমাত্র একটি নির্দিষ্ট বিশিষ্ট তরঙ্গকেই এর বাইরে দিয়ে তুমি পাবে, বাকিগুলো কেউ আর এখান থেকে বেরোতে পারবে না। তাহলে দেখো একটি মাত্র স্পন্দনশীল আলোক তরঙ্গ নির্গৃহীত হয়, সেই ধরনের যে ওয়েভ, সেই ধরনের যে বিশিষ্ট ধর্ম বিশিষ্ট আলো, তাকেই আমরা বলবো আমাদের প্লেন পোলারাইজ লাইট বা সমতল সমবর্তিত আলো। আরও ভালোভাবে তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, এটা আমরা সবাই অনুভব করি। ধরো গরমকাল তো, এখন তীব্র গরমের সময় আমরা যখন বাইরে বেরোই রোদের সময়, দেখবে আমি সানগ্লাস পরে বেরোই, সবাই বেরোই তো আমরা সানগ্লাস পরে। তো সানগ্লাস পরলে দেখবে এমনি যখন চোখটা খোলা আছে তখন যতটা কষ্ট হয়, কিন্তু যদি আমরা সানগ্লাস পরি তখন কিন্তু ততটা কষ্ট হয় না, তাই না? কেন হয় না বলো তো? এই কারণেই হয় না, কারণ সানগ্লাস হচ্ছে এই প্লেন পোলারাইজড, মানে এই যে নিকেল প্রিজম যেরকম আছে না ওই রকমই। সে কি করে, সূর্যের আলোতের মধ্যে বিভিন্ন ধরনের তরঙ্গ বিশিষ্ট রশ্মিগুলো থাকে, কিন্তু সেইগুলোকেও আটকে দেয়, কেবলমাত্র কয়েকটা তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট আলোকেই আমাদের চোখে পৌঁছাতে দেয়। তার ফলে আমাদের চোখে ওই অত কষ্ট লাগে না। তাহলে ওটাও এক ধরনের পোলারাইজার, বোঝা গেল? তাহলে কি বলবো, আমরা পেলাম প্লেন পোলারাইজড লাইট। আমরা যে সমস্ত অপটিক্যাল অ্যাক্টিভিটি, যেই সমস্ত কম্পাউন্ডের আমরা বের করব উইথ দ্য হেল্প অফ, সবগুলোই আমরা কি করব না এই প্লেন পোলারাইজড লাইটের সাহায্যে, বাংলায় যাকে বলে সমতল সমবর্তিত আলোক। একটু বাংলাতে সমস্যা হয়, কে একজন বলেছিলে তুমি কমেন্টে যে বাংলাতে লেখার জন্য বাংলাতে বললে ভালো হয়, তাই জন্য আমি একটু চেষ্টা করছি। কিছুদিন হয়তো একটু অ্যাডজাস্টের সমস্যা হবে, তারপর আশা করি তোমরা আমার বাংলাও ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা যে সমস্ত অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করব যে কোনো কম্পাউন্ডের উইথ দ্য হেল্প অফ এই প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলোক দ্বারা। পরের পিপিটিতে যাচ্ছি। এইবার আমরা কি করলাম, আমরা প্লেন পোলারাইজড লাইট পেয়ে গেলাম। সেই প্লেন পোলারাইজড লাইটের সাহায্যে আমরা কোনো কম্পাউন্ডের কি করব, অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করব। কিভাবে করব দেখো, প্রথমে কি হচ্ছে না, একটা একবর্ণী আলোর কি নিয়েছে, উৎস নিয়েছি। কীরকম, অনেকেই বলে সোডিয়াম ল্যাম্প ইউজ করতে। কি ইউজ করতে? সোডিয়াম ল্যাম্প ইউজ করলো, কিন্তু সেই সোডিয়াম ল্যাম্পের মধ্যেও বিভিন্ন কি আছে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক আছে। এই দেখো বিভিন্ন তরঙ্গ বিশিষ্ট আলোক, কিন্তু প্রত্যেকটা কালার একই, তাই বলেছে এক বর্ণ। কিন্তু আমার তো ওইটা লাগবে না, আমার যে কোনো কিছুর অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য আমি কি বললাম তোমাকে, কি বললাম বলো, আমার লাগবে প্লেন পোলারাইজড লাইট। তাই জন্য দেখো কি ইউজ করলাম, এই নিকেল প্রিজম ইউজ করলাম, ইউজ করার পর কি হলো, আমরা যে লাইটটা পেলাম সেটা কি না, সেটা হচ্ছে তোমার একবর্ণী, এবং লাইটটা কি হবে না সমতল সমবর্তিত, বা যাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। সেই লাইটটাকে কি হবে, এরকম একটা টিউব থাকবে, তোমরা যখন বড় হবে এক্সপেরিমেন্ট করবে, সেই টিউবে যে সলিউশনটার বা যে কম্পাউন্ডার তুমি অপটিক্যালি অ্যাক্টিভিটি চেক করবে, তার যে কোনো একটা সলভেন্টটাকে অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে হবে। সেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সলভেন্টে ডিজলভ করার পরে তুমি এই যে টিউবটা থাকবে, এইরকম একটা টিউব থাকবে, সেটাকে এইভাবে রাখবে না এইভাবে রাখবে, বলো
এইভাবে না এইভাবে, দেখো যদি এইভাবে তুমি টিউবটাকে রাখো তাহলে দেখো আমাদের যে আলোটা শুধুমাত্র এইটুকু সলিউশন পাবে, তাই বেশি টেস্টটা ভালো হবে না, তাই জন্য টিউবটাকে রাখা হয় এইভাবে। তার মানে দেখো আলোটা ঠিক এতটা দূরত্ব সলিউশনের মধ্য দিয়ে পাস করবে। ঠিক আছে, এইভাবে এই যে পুরো ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এটাকে বলা হয় পোলারিমিটার। কি বলা হবে? পোলারিমিটার। এইভাবে তুমি রেখে দিলে, রেখে দেওয়ার পর এইখানে একটা ওই ফুটো মতো থাকবে যেখান দিয়ে তুমি চোখ দিয়ে দেখবে যে কি হলো, অবজার্ভ করবে জিনিসটা। নিকেল, সেটাও একটা নিকেল প্রিজম অ্যানালাইজার থাকবে, সেই অ্যানালাইজার দিয়ে তুমি চোখ দেখে দেখবে যেই লাইটটা তোমার কেমন ছিল, লাইটটা ছিল এরকম, এই ওয়েভ বরাবর ছিল, লম্ব বরাবর ছিল, সেই লাইটটা এখন কি হয়েছে, এইভাবে না থেকে দেখবে এই রকমভাবে বেঁকে গেছে। দেখো এই দিকে একটা কোণে অ্যাঙ্গেলে রোটেট করেছে, সেই কোণটা তোমাকে ডিটারমাইন করতে হবে, ইনস্ট্রুমেন্ট ইউজ করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে যেই সমস্ত কম্পাউন্ড বা যেই সমস্ত অর্গানিক জৈব যৌগ তারা কি করবে না, এই প্লেন পোলারাইজড লাইটকে একটা নির্দিষ্ট দিকে কি করবে, বেন্ড করে দেবে বা ডিফ্লেক্ট করবে, তাদেরকেই আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় যৌগ। দেখো এই পুরো এক্সপেরিমেন্টটা কোথায় করা হয়? এই পুরো এক্সপেরিমেন্টটা করা হয় একটা পোলারিমিটার যন্ত্র। কোন যন্ত্রের সাহায্যে করা হয়? আলোক সক্রিয়তা নির্ণয় করা হয় পোলারিমিটার। তাহলে আমরা যদি একবার ডেফিনেশনটা দেখি, যেসব যৌগের মধ্য দিয়ে সমতল সমবর্তিত আলোক পাঠালে আলোকের সমবর্তনের তলের অবতল ঘটে বা আবর্তন ঘটে, তাকে বলা হয় অপটিক্যালি অ্যাক্টিভ যৌগ বা আলোক সক্রিয় যৌগ। তাহলে দেখো যেই সমস্ত সলিউটের মানে যেই সমস্ত পদার্থের মধ্য দিয়ে প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলোক পাঠালে কি হয় না, সেই লাইটটা ডিফ্লেক্ট হয়, সেই লাইটটার আবর্তন ঘটে। তাহলে কোন আলোটার না, প্লেন পোলারাইজড লাইটের আবর্তন ঘটে, তাকে আমরা বলবো আলোক সক্রিয় যৌগ। এবং যৌগের এই ধর্মকে বা এই ঘটনাকে বলা হয় আলোক সক্রিয়তা বা অপটিক্যাল অ্যাক্টিভিটি। এবং এই যে ডিফ্লেক্টটা হলো সেটা একটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে। দেখো এক্ষেত্রে আমরা বলেছি আলফা। তাহলে কোনো যৌগের আবর্তন ক্ষমতা মানে যৌগ আলোকের সমবর্তন তলে, মানে যেই তলে আলোটা ছিল, দেখো এই তলে ছিল, এখন এটার পরে এই কোণে বেঁকে গেছে, তাহলে যত কোণে যত ডিগ্রি ঘোরায় বা যত ডিগ্রি আবর্তন করে ঘুরে যায়, সেটাকে ধরো এখানে থাকা উচিত ছিল, এরমভাবে আলোটা আসছিল, কিন্তু যেই সলিউশনের মধ্য দিয়ে পাস করলো আলোটার এখন মুভমেন্টটা কেমন হয়ে গেছে, দেখো আলোটা এতটা বেঁকে গেছে, এই কোণে বেঁকে গেছে, এইটাকে বলছি আলফা। তাহলে এই আলফাটাকেই বলা হয় আবর্তন কোণ বা আবর্তন ক্ষমতা। দেখো আরেকবার যদি তোমাদের আমি জিনিসটা বলি, তাহলে কোনো যৌগের মধ্য দিয়ে সমতল সমবর্তিত কোনো আলো যদি পাঠাই, আলোকের সমবর্তন তলের আবর্তন ঘটে, তাকে যদি সেই আলোকের আবর্তন ঘটে যৌগের মধ্য দিয়ে যাওয়ার পরে, তাহলে ওই যৌগটিকে বলা হয় আলোক সক্রিয় এবং ওই যৌগটিকে বলা হয় আলোক সক্রিয় এবং যৌগের এই ক্ষমতাকে বলা হয় আলোক সক্রিয়তা। বোঝা গেল? এবার আসে, এইবার দেখো এই যে অ্যাঙ্গেলটা ডিফ্লেক্ট হলো, এটা আমরা বলতে পারি এর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এবার এটা তো উল্টোটাও হতে পারতো বাবু, বলো, এই দিকে উল্টো ঘুরতে পারতো। সেই মুভমেন্টটা কোন দিকে হচ্ছে তার উপর যৌগ ভিত্তি করে এই যে যৌগগুলিকে আবার দুটি ভাগে ভাগ করব। দেখো একটাকে বলা হয় দক্ষিণাবর্তী বা ডেক্সট্রা রোটেটরি এবং ডেক্সট্রো রোটেটরি,
আরেকটাকে বলা হয় লিভোরোটেটরি। লিভোরোটেটরি, একটাকে বলবো লিভো, আরেকটাকে বলবো ডেক্সট্রো। দেখো কোনটাকে কি বলবো, যে সমাবয়বটি সমাবর্তন তলকে দর্শকের সাপেক্ষে ডান দিকে বা ঘড়ির কাঁটার দিকে গতির দিকে ঘোরায় তাকে বলবো ডেক্সট্রোরোটেটরি। যেমন দেখো এটা কি, যদি এই দিকটা ঘুরতো তাহলে আমরা বলতে পারতাম ঘড়ির দিকে ঘুরেছে, তাহলে কি হবে, এটা এইটাকে বলবো ডেক্সট্রোরোটেটরি। আর উল্টোটা যদি এটা হতো তখন তাকে কি বলতাম, লেভোরোটেটরি। দেখো লেখা আছে। বাম দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় তাকে বলা হয় লিভোরোটেটরি। ডেক্সট্রাকে বলা হয় ডি বা প্লাস চার্জ দিয়ে দেখানো হয়, আর লেভোকে এল অর মাইনাস চিহ্ন দ্বারা দেখানো হয়। বোঝা গেল এতটা? এবার আসি অ্যাসিমেট্রিক মলিকিউল বা সিমেট্রিক মলিকিউল। অ্যাসিমেট্রিক বা সিমেট্রিক। অ্যাসিমেট্রিক মানে কি, অপ্রতিসম, আর সিমেট্রিক মানে কি, সিমেট্রিক মানে হচ্ছে প্রতিসম। দেখো অ্যাসিমেট্রিক সিমেট্রিক কথাটা বলতে গেলে যেই কতগুলো টার্ম আসবে আগে আমাকে সেইগুলো জেনে নিতে হবে। প্রথমে আসবে স্টিরিও কেন্দ্র বা স্টিরিওজেনিক সেন্টার। প্রথমে যেটা আমাকে পড়তে হবে সেটা হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার। এটার বাংলাও একই, বা বুঝলি তো, এটার যে বাংলাটা আছে সেটাও একই। স্টিরিওজেনিক সেন্টার আমরা কাকে বলবো, যে কোনো একটা sp3 হাইব্রিডাইজড কার্বন। কি কার্বন? sp3 হাইব্রিডাইজড কার্বন। তাহলে sp3 হাইব্রিডাইজড কার্বন মানে কার্বনের এরকম 4টে পজিশন থাকবে, 4টে সিগমা বন্ড থাকবে, তাহলেই আমরা তাকে বলবো sp2 হাইব্রিডাইজড কার্বন। সেই কার্বনের, সেই সমস্ত কার্বনের যদি ধরো আমি কি করলাম, 4টে ডিফারেন্ট গ্রুপ থাকে, ধরো এইচ, বিআর, CH3, তাহলে দেখো এখানে যে গ্রুপগুলো আছে যদি তোমরা তাকাও, এই গ্রুপটা হচ্ছে CH3 মানে মিথাইল গ্রুপ, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে ব্রোমিন, আর ওপরে আছে ক্লোরিন। তাহলে এই যে কার্বন, এখানে তো একটা কার্বন আছে, এই কার্বনের সঙ্গে যে 4টি পরমাণু যুক্ত আছে বা 4টি গ্রুপ যুক্ত আছে, সেই 4টি গ্রুপই কি হচ্ছে আমার, সেই 4টি গ্রুপই আলাদা, ডিফারেন্ট। তাহলে এই সমস্ত সেন্টারকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। দেখো লেখা আছে sp3 হাইব্রিডাইজড কার্বনে 4টি যোজ্যতা চতুস্থলকের 4টি কৌণিক বিন্দুর অভিমুখে প্রসারিত থাকে। কার্বনের সঙ্গে যুক্ত 4টি পরমাণু যদি আলাদা হয় তাহলে সেই কার্বন পরমাণুকে বলা হয় অপ্রতিসম কার্বন বা স্টিরিও কেন্দ্র বা স্টিরিওজেনিক সেন্টার। তাহলে কোনো sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে যে 4টি গ্রুপ যুক্ত থাকে তারা যদি প্রত্যেকেই আলাদা হয় তাহলে সেই গ্রুপটাকে আমরা, সেই কার্বন সেন্টারকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। এই টার্মটা তোমাদের প্রথমে মনে রাখতে হবে, স্টিরিওজেনিক সেন্টার। এইবার যেই সমস্ত যৌগগুলির এই রকম স্টিরিওজেনিক সেন্টার থাকে, কি থাকবে না, স্টিরিওজেনিক সেন্টার থাকবে, তাহলে তারা
অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে। তাহলে কি হলো না কোনো কার্বনের বা কোনো কার্বন sp3 হাইব্রিডাইজড কার্বন তার যে 4টি গ্রুপ থাকে তারা যদি আলাদা থাকে তাহলে সেই সমস্ত কার্বনকে বা সেই সমস্ত কার্বন সেন্টারকে আমরা বলবো স্টিরিওজেনিক সেন্টার। এবার এই কোনো যৌগে বা কোনো অর্গানিক যৌগে যদি এই রকম স্টিরিওজেনিক সেন্টার থাকে তাহলে যৌগটি কি হবে অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে। কেন হতেও পারে সেই কথাটা আমি পরে বলবো। তাহলে এটুকু তোমরা মাথায় রাখবে সেই যৌগটার কি হবে না অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। এইবার দেখো অপ্রতিসম অণু, এটা আমাদের পড়তে হবে। দেখো এখানে একটা কথা বলা আছে, কোনো অণুতে যদি প্লেন অফ সিমেট্রি, প্রতিসাম্য তল এবং অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি এইগুলো না থাকে তাহলে আমরা তাকে বলবো অপ্রতিসম অণু। মেনলি কি, মেনলি তোমরা মনে রাখবে তোমাদের যা অল্টারনেটিভ অ্যাক্সিসটা তোমাদের এখন অতটা দরকার নেই, যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে কি না সেন্টার অফ সিমেট্রি যদি না থাকে, আর কি না থাকে প্লেন অফ সিমেট্রি না থাকে, তাহলে সেই যৌগটাকে আমরা কি বলবো না অপ্রতিসম অণু। এবং যদি অপ্রতিসম অণু হয় তাহলে তারা অবশ্যই কি হবে আলোক সক্রিয় হবে। তাহলে তোমরা এটুকু বুঝতে পারলে, মানে আলোক সক্রিয় হবে মানে এই যে প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তী লাইট তাকে কি করতে পারে না ডিফ্লেক্ট করবে। বোঝা গেল? ক্লিয়ার? দেখো তাহলে কি হলো, তাহলে এটুকু বোঝা গেল কোনো অণুতে যদি প্রতিসাম্য তল না থাকে, যদি সেন্টার অফ সিমেট্রি না থাকে তাহলে ওই যৌগগুলিকে আমরা বলবো অপ্রতিসম যৌগ বা অ্যাসিমেট্রিক মলিকিউল। ওই অ্যাসিমেট্রিক মলিকিউলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবেই, সেটুকু আমাকে দেখতে হবে। অপটিক্যালি অ্যাক্টিভ হবে মানে তারা পোলারিমিটার যন্ত্রে তাদের মধ্যে যদি আমি কোনো প্লেন পোলারাইজ লাইটকে পাঠাই তাহলে তাকে ডিফ্লেক্ট করবে। বোঝা গেল? তাহলে এই দুটো যে টার্ম আমরা পড়লাম, কি পড়লাম প্লেন অফ সিমেট্রি এবং সেন্টার অফ সিমেট্রি, এই কথাটা কিন্তু আমাকে দেখতে হবে। দেখো প্লেন পোলারাইজড লাইট সেটা বোঝার জন্য আমাদের কি পড়তে হবে এখন অপটিক্যালি অ্যাক্টিভিটি বোঝার জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি, যাকে বাংলায় বলে প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল। তাহলে দেখো বলি, ধরো এই পুরো একটা মলিকিউল, এটা তোমাকে কি দেখাই, ধরো হাইড্রোজেন, ধরো এইখানে একটা বল আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে। এইবার বলছে কোনো ইমাজিনারি প্লেন, কি বলেছি না কোনো ইমাজিনারি প্লেন, দেখো কথাটা লেখা আছে ভালো করে, এই মলিকিউলটার মধ্যে যদি আমি একটা ইমাজিনারি প্লেন আঁকতে পারি, যেই প্লেনটা ধরো এরকম একটা প্লেন হতেই পারে, এই প্লেনটা কি করছে না মলিকিউলটাকে দুটো সমানভাবে ভাগ করছে। আমার কাছে এখন যা আছে এই বোতলটা আছে, এই বোতলটা যদি একবার তাকাও, দেখো এই যে বোতলটা আছে এই বোতলটাকে যদি আমি এইভাবে একদম দুটো সমানভাবে কাটতে পারি,
প্লেন চালাই, ধরো এইভাবে আমি একটা ছুরি চালাচ্ছি, মানে পুরো একটা প্লেন চালাচ্ছি এর ওপর দিয়ে, যদি চালাই দেখবে বোতলটা দুটো সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে যেই প্লেনটা দিয়ে আমি ছুরিটা চালালাম সেই প্লেনটাকে বলবো এটার প্লেন অফ সিমেট্রি। মলিকিউলের ক্ষেত্রেও সেই রকম, মানব শরীরের ক্ষেত্রেও সেই রকম। আমাদের শরীরটাকে যদি এইভাবে ভাগ করে যাই তাহলে কি হবে, এইদিকে দুটো কান, একটা নাক, দুটো ভাগে দুটো চোখ, দুটো ভ্রু, সব দেখবে সমান ভাগে। তো যাই হোক, এরকম দেখবে তাহলে আমাদের বডিটার কি এখান দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি আছে বা প্রতিসাম্য তল আছে। তাহলে যে ইমাজিনারি প্লেন যেটা কি করবে একটা মলিকিউলকে দুটো সমানভাবে ডিভাইড করবে তাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। দেখো, divides the molecule into two identical halves if the molecule possesses a plane of symmetry। হ্যাঁ, এটা একটু পরে পড়ছি। তাহলে প্লেন অফ সিমেট্রি এটুকু বলতে হবে যে প্লেন অফ সিমেট্রি হচ্ছে এটুকু যে কোনো মলিকিউল তার মধ্যে যদি একটা ইমাজিনারি প্লেন টানা হয় যেটা দিয়ে মলিকিউলটাকে দুটো সমান ভাগে ভাগ করা যাবে, তাহলে আমরা তাকে বলবো প্লেন অফ সিমেট্রি, সেই তলটাকে। যেমন দেখো, এইখানে একটা আয়ত ঘন ছিল, এই একটা আয়ত ঘন, আমি জাস্ট এইখান দিয়ে, এইখানে একটা আয়ত ঘন ছিল, দেখো এই আয়ত ঘন বেশ সুন্দর ছিল, জাস্ট দেখো এইখান দিয়ে একটা তল এঁকে দিয়েছে, এই যে তলটা দেখো আয়ত ঘনটাকে পুরো আইডেন্টিক্যাল দুটো ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এই প্লেনটাকে বলা হবে, কি বলবো আমরা, এই প্লেনটাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। তাহলে এই আয়ত ঘনর মধ্যে কি আছে না, আয়ত ঘনর মধ্যে যা আছে আয়ত ঘনর মধ্যে আছে প্লেন অফ সিমেট্রি। সিমিলারলি দেখো এইখানে একটা আমি প্রিজম এঁকেছিলাম, তাহলে এটা হচ্ছে আয়তঘনের প্লেন অফ সিমেট্রি। এই যে প্লেনটা, এটাকে বলা হয় সিগমা প্লেন। সেরকমভাবে দেখো এটা একটা প্রিজম ছিল, প্রিজমের এই প্রান্ত থেকে এটা দিয়ে কি করেছে, এই যে প্রিজমটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে। এরকম ঘনককে এরকম একটা প্লেন অফ সিমেট্রি দিয়ে ভাঙা যায়। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার এটা দিয়ে ভাঙা যায়, অন্যভাবে কি যায় না? হ্যাঁ যায়, অবশ্যই যায়। যে কোনো একটা দিকে তুমি যদি ভাঙতে প্লেন অফ সিমেট্রি একটাই দেখাতে পারো, অনেক মলিকুলের মধ্যে অনেক তুমি প্লেন অফ সিমেট্রি পেতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। সেগুলো তোমরা বড় হলে পড়বে, পয়েন্ট গ্রুপ পড়বে, এসব ব্যাপার আছে, সেগুলো এখন না বলাই ভালো, ক্লাস অনেক বড় হয়ে যাবে, তোমাদের সেমিস্টার শেষ হবে না তখন। ঠিক আছে, তাহলে কি হলো, এই ধরো এই যে প্লেনটা কি করছে, পুরো ঘনকটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে, দুটো ত্রিভুজে ভাগ করে দিচ্ছে। তাহলে ত্রিভুজাকার তলে, মানে এটা তোমার ভাগ করে দিচ্ছে, তাকে আমরা কি বলবো, প্রিজমে ভাগ করে দিচ্ছে, তাকে আমরা বলবো প্লেন অফ সিমেট্রি। সেই রকম মলিকিউলের মধ্যেও কি আছে না, প্লেন অফ সিমেট্রি আছে। যদি একটু বড় করো তোমরা, দেখো এই যে মলিকিউলটা আছে, এই মলিকিউলটার দিকে যদি তোমরা তাকাও, দেখো এই প্রান্ত দিয়ে যদি আমরা একটা প্লেন দিয়ে দিই, এঁকে দিই, দেখো এইখান দিয়ে একটা প্লেন দিয়ে দিলাম, দিলে কি হচ্ছে দেখো, মলিকুলের দেখো পুরো আইডেন্টিক্যাল পেয়ে যাচ্ছ। এদিকে যেমন CH3 আছে, এদিকেও CH3, এদিকে যেমন একটা কার্বন আছে, এখানেও একটা কার্বন আছে, এখানে যেমন কার্বন ডিভাইড। তাহলে কি বলতে পারি না, এই মলিকুলটার একটা সিগমা প্লেন বা প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, যাকে বাংলায় বলবো প্রতিসাম্য তল, প্রতিসাম্য তল, হ্যাঁ প্রতিসাম্য তল বলবো। তাহলে এই মলিকিউলটার কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে। কোথা দিয়ে যাচ্ছে, সেটা এই বরাবর যাচ্ছে। আবার তুমি এখান দিয়ে পরেরটায় যদি দেখো, পরেরটায় দেখো কি আছে, মলিকিউলটাকে যদি আমি এইভাবে ভাগ করি, দেখো এই দিক বরাবর যদি দিই, তাহলে কি হবে, ওপরে এদিকে ওইচ, এদিকে ওইচ, এদিকে মিথাইল গ্রুপ, হাইড্রোজেন, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে একেও আমরা কি বলবো, একেও আমরা বলবো এর একটি প্লেন অফ সিমেট্রি আছে বা কি আছে, প্রতিসাম্য আছে।
তল আছে। আবার দেখো এটা বরাবরও যদি দেওয়া যায় তাহলেও দেখো এটাও সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে দুটো ভাগ, তাহলে এটারও কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে। আমরা এগুলো কঠিন কঠিন মলিকিউল দেখলাম, সোজা মলিকিউল দেখি। যেমন দেখবে জল, জলের ক্ষেত্রে কি হবে দেখো, জলের এই বরাবর যদি আমি একটা তল কল্পনা করি তাহলে কি হবে, মলিকিউলটা পুরো দুটো সুন্দর আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে জলের মধ্যে কি আছে, সিগমা প্রেজেন্ট, মানে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট। তাহলে এটাকে আমরা বলবো সিগমা প্রেজেন্ট। তাহলে এই মলিকিউলগুলো কি হবে না, এদের প্রতিসাম্য তল আছে। যদি প্রতিসাম্য তল থাকে তাহলে দেখো ইট উইল বি অ্যাকারাল, মানে এরা অবশ্যই, যদি কোনো মলিকিউল কি হয় তার মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকে, তুই প্লেন অফ সিমেট্রি খুঁজে পেয়ে গেছিস, কোনো মলিকিউলের মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, তাহলে কি molecule must be optically inactive। তাহলে কোনো মলিকিউল তার যদি প্লেন অফ সিমেট্রি থাকে, কোনো মলিকিউলের যদি প্লেন অফ সিমেট্রি বর্তমান হয় তাহলে মলিকিউলটা অবশ্যই কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ, অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর সে যাই থাক, আর যে কোনো কন্ডিশন থাক, যদি তুই একটা প্লেন অফ সিমেট্রি খুঁজে পেয়ে যাস তাহলে তুই অবশ্যই লিখে দিবি মলিকিউলটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় বা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার আমরা আসি নেক্সট টপিকে। নেক্সট টপিক কি বলছে, নেক্সট টপিক বলছে সেন্টার অফ সিমেট্রি, মানে প্রতিসাম্য কেন্দ্র যাকে বলে, বাংলায় বলে প্রতিসাম্য কেন্দ্র। আচ্ছা এখানে লিখি, বাংলায় বলবো প্রতিসাম্য কেন্দ্র। দেখো কি বলেছে, এটাকে আরও একটা নাম আছে, এটাকে অনেকে আবার বলেন ইনভার্সন সিমেট্রি বা ইনভার্সন সেন্টার। এটা কি না, এটা আগেরটা কি ছিল, মলিকিউলের মধ্যে একটা কি ছিল, প্লেন ছিল, মলিকিউলের একটা প্লেন। এক্ষেত্রে কি না, মলিকিউলের একটা পয়েন্ট, না মলিকিউলের একটা পয়েন্ট ইজ আ পয়েন্ট উইথিন আ মলিকিউল, না মলিকিউলের মধ্যেই একটা বিন্দু যেখানে for any atom in the molecule there is an opposite identical atom। মানে এই যে দেখ, ধর তোদের একটা আমি এক্সাম্পল দেখাই, ধরে নে এই একটা মলিকিউল আমি তোদেরকে দেখাচ্ছি, Cl এটা Cl বাদ দিয়ে হাইড্রোজেন দে, ভালো হবে তখন, এখানে Cl। এইবার এই মলিকিউলটার মিডিলে একটা যে কোনো জায়গায় একটা পয়েন্ট নে, আমি দেখ এই জায়গাতে একটা পয়েন্ট কল্পনা করলাম, এবার এই পয়েন্ট থেকে যে কোনো একটা অ্যাটমের দিকে যা, দেখ আমি স্যার এই দিকে গেলাম, কি পেলি, ক্লোরিন পেলি। তাহলে সেই পয়েন্টটা থেকে যদি তুই অ্যাবসলিউট বিপরীত দিকে যাস, মানে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যাস, দেখবি সেই অ্যাটমটাই তুই পাবি। দেখ এই একটা পয়েন্ট আমি কল্পনা করেছিলাম, আমি একটা পয়েন্ট এইটা কল্পনা করেছিলাম, সেই পয়েন্ট থেকে যখন আমি এই দিকে গেলাম কি পেয়েছিলাম, ক্লোরিন। আবার এই পয়েন্ট থেকে ঘুরে এসে যেদিকে গেছিলাম তার অপোজিট দিকে যদি আমরা যাই তাহলে আবার ক্লোরিনই পাবো। যেহেতু ক্লোরিনই পাচ্ছি, এই পয়েন্টটাকে বলবো আমরা, না শুধু এটাকে এখনো বলবো না, দেখি বাকি মলিকিউলগুলো পাওয়া যায় কি না দেখি।
দেখো এইবার দেখো যদি এই দিকে যাই তাহলে কি পেলাম, দেখো এই দিক থেকে এই দিকে গেলে পেলাম হাইড্রোজেন পেলাম, হাইড্রোজেন পেলাম। ঠিক বিপরীত দিকে তুমি যাও, দেখবে আবার হাইড্রোজেনই তুমি পাচ্ছ। আবার দেখো তুমি এখান থেকে যাও, কার্বন, এই দিকটাতে কার্বন পেয়েছিলে, তাহলে এই বিপরীত দিকে গেলে কি পাবে, দেখো কার্বন পেয়েছো। তাহলে এই মলিকিউলটার মধ্যে, মলিকিউলটা কি ছিল না ট্রান্স ডাইক্লোরোইথিলিন, ঠিক আছে। তাহলে এই ট্রান্সের মধ্য দিয়ে যদি আমি এমন একটা পয়েন্ট নিই, এই পয়েন্টগুলোকে বলা হয় আই পয়েন্ট আছে, যেই পয়েন্টটাই কি হবে না, যেই পয়েন্ট থেকে আমি একটা নির্দিষ্ট অ্যাটমের দিকে গেলে, যদি গেলে ধরো এখান থেকে তুমি এই দিকে গেলে কি পেলে, একটা যদি অ্যাটম পাও তাহলে ঠিক তার বিপরীত দিকে গেলেও একই অ্যাটম পাবে। দেখো এখান থেকে তুমি এই দিকে এগোচ্ছিলে, কি পেয়েছো, ক্লোরিন। তাহলে এই দিকে ঠিক বিপরীত দিকে গেলে কি পাবে, ক্লোরিন পাবে। তাহলে এটাকে আমরা বলবো সেন্টার অফ সিমেট্রি। বোঝা গেল? তাহলে বলতে পারি এই মলিকিউলটার মধ্যে কি আছে, সেন্টার অফ সিমেট্রি বর্তমান, বা বাংলায় যাকে বলবো প্রতিসাম্য কেন্দ্র। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবার এখন লিখে দাও, কোনো মলিকিউলে ও মাই গড, কোনো মলিকিউলে, কোনো যৌগে যদি প্রতিসাম্য কেন্দ্র থাকে তবে যৌগটি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এই স্টেটমেন্টটা একবার মনে রেখে দেবে। দেখো এইটা আমি তোমাকে একটু আগে দেখালাম, কিন্তু তুমি যদি সিসের ক্ষেত্রে দেখো, সিস যেটা ছিল, সিস কি ছিল দেখো, এখানে ছবিগুলো আমাদের একটু ব্লার এসে গেছে। সিস যদি দেখো, সিস দেখো এখানে কি হবে, এইচ, এখানেও এইচ, এখানে সিএল, এখানে সিএল। দেখো এখানে তুমি যেই পয়েন্টটা নাও, ধরলাম আমি এই পয়েন্টটা নিলাম, এখান থেকে সিএল সিএল পাচ্ছি, কিন্তু এদিকে গেলে হাইড্রোজেন, এদিকে গেলে আই, এদিকে গেলে এটাই। তাহলে এটা কি হচ্ছে, নো আই, আইকে সেন্টার অফ সিমেট্রি বলে। তাহলে এর ক্ষেত্রে কোনো সেন্টার অফ সিমেট্রি নেই। আরও যদি তোমাকে উদাহরণ দিয়ে দেখাই, দেখো তোমরা দেখতে পাবে, ধরো এই মলিকিউলটা দেখো, এই মলিকিউলটা সেন্টার অফ সিমেট্রি আছে। দেখো এখান দিয়ে যদি তুমি যাও, দেখো এই একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে ঠিক বিপরীত দিকে গেলে তুমি কি পাবে, ওইচ, মানে সি ডবল এইচই পাবে। এখান থেকে যাও দেখবে ওইচ পাবে, এখান থেকে যাও দেখবে, আচ্ছা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও। দেখো এই পয়েন্টটা এখানে বলেই দিয়েছে। দেখো এবার এখান দেখো, এখান থেকে তুমি এই দিকে যাও, কি পাচ্ছ, ওইচ পাচ্ছ। তাহলে এটা থেকে আমি কি বললাম, বলেছিলাম, তাহলে এই পয়েন্ট থেকে ঠিক তোমাকে বিপরীত দিকে যেতে হবে, যাও বিপরীত দিকে। তাহলে দেখো এটা কি হবে, সেন্টার অফ সিমেট্রি। আবার দেখো এই একটা পয়েন্ট, এখান থেকে কি দেখো তুমি এদিকে গেলে, আবার এদিকে গেলে কি পাবে, দেখো এইচ পাচ্ছ। এটা থেকে তো কার্বন তুমি পাচ্ছই, এদিকে লাইন বরাবরই আছে, কার্বন পেয়ে যাচ্ছ।
আবার যদি এটা দিয়ে যাও তাহলে কি পাবে দেখো, তাহলে এই যে পয়েন্টটা হচ্ছে সেখান থেকে তুমি কি পাচ্ছ, সেন্টার অফ সিমেট্রি পাচ্ছ না, এই যে পয়েন্টটা পাচ্ছ, দিস ইজ আই, দ্যাট ইজ তোমাদের সেন্টার অফ সিমেট্রি। আরো উদাহরণ করালে তোমাকে বলতে হবে এইরকম উদাহরণটা, এখানে ধরো তোমার আছে CH3 এখানে H, এখানেও H। তাহলে দেখো এখানে একটা এমন পয়েন্ট আছে, এই পয়েন্টটা আছে, দেখো এইখান দিয়ে তোমাকে একটা ইমাজিনারি যদি তুমি করো, দেখো বিপরীত পাচ্ছ, এদিক দিয়ে কার্বন কার্বন পাচ্ছ, তাহলে এই মলিকিউলটার ক্ষেত্রেও কি আছে, আই আছে। কিন্তু যদি এটা দেখো, দেখো এর ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, এটা যদি একটা পয়েন্ট হয় এর বিপরীত দিকে দেখো ক্লোরিন নেই, এটা যদি হয় এর বিপরীত দিকে ক্লোরিন নেই, এরও বিপরীত দিকে দেখো ক্লোরিন নেই, তাহলে এখানে কি বলবে, নো আই, অপটিক্যালি অ্যাক্টিভিটি নেই। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা আবার যেখানে ফিরে এসেছিলাম সেটাতে আসি। কি পেয়েছিলাম, যে প্রতিসম অণু পড়েছিলাম, অপ্রতিসম অণু পড়েছিলাম। প্রতিসম অণুতে আমরা বলেছি, প্রতিসম অণু মানে কি, যার মধ্যে তোমার কোনো আগে আমরা অপ্রতিসম পড়েছি না, যে মলিকুলের মধ্যে কি থাকবে না, কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না, কোনো প্রতিসাম্য কেন্দ্র মানে সেন্টার অফ সিমেট্রি থাকবে না, এবং প্রতিসাম্য অক্ষও থাকবে না, তাদেরকে আমরা বলেছিলাম অপ্রতিসম অণু। এবার অপ্রতিসম অণুর কি কন্ডিশন দিয়েছিলাম, যে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, এইগুলো সম্পর্কে আমরা যথারীতি ডিসকাস করেছি। এইবার দেখো, এও বলেছি যে মলিকিউল যদি অপ্রতিসম হয়, মানে অপটিক্যালি অ্যাক্টিভ, অপ্রতিসম মানে অ্যাসিমেট্রিক হয়, তাহলে মলিকিউলটা অবশ্যই কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। বলে দিলাম অপটিক্যালি অ্যাক্টিভিটির ব্যাপারটা। এইবার দেখো আর একটা জিনিস পড়িয়েছি, স্টিরিওজেনিক সেন্টার, মানে একটা sp3 হাইব্রিডাইজড কার্বনে যদি 4টে ডিফারেন্ট গ্রুপ থাকে, তাহলে মলিকিউলের ওই যে সেন্টারগুলোকে আমরা কি বলবো, কার্বন সেন্টারটাকে আমরা বলবো অপ্রতিসম, স্টিরিওজেনিক সেন্টার বা স্টিরিওজেনিক গ্রুপ, বা তুমি বলতে পারো স্টিরিও কেন্দ্র। এইবার আমি এও বলেছি যে যদি সেন্টারগুলো স্টিরিওজেনিক হয়, কোনো মলিকিউল যদি স্টিরিওজেনিক হয়, তাহলে মানে স্টিরিওজেনিক সেন্টার থাকে, তাহলে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে। কেন বলেছি এটা আরও আমরা দেখব আস্তে আস্তে, যখন এক্সাম্পল করব দেখব। এইবার আসি প্রতিসম অণু। তাহলে প্রতিসম অণু অ্যাসিমেট্রিকের জাস্ট অপোজিট। কি বলেছে দেখো, কোনো অণুতে যদি প্রতিসাম্য তল মানে সে প্লেন অফ সিমেট্রি, যদি প্রতিসাম্য কেন্দ্র মানে সেন্টার অফ সিমেট্রি, বা পরিবর্ত প্রতিসাম্য কক্ষ, এদের মধ্যে যে কোনো একটি থাকে, সবগুলো থাকতে হবে বলছি না, কিন্তু যদি যে কোনো একটা থাকে, হয়তো ধরো প্লেন অফ সিমেট্রি আছে কিন্তু সেন্টার অফ সিমেট্রি বা পরিবর্ত প্রতিসাম্য অক্ষ নেই, তাহলেও মলিকিউলটা কী হবে, প্রতিসাম্য। বা ধরো সেন্টার অফ সিমেট্রি আছে মানে প্রতিসাম্য কেন্দ্র আছে কিন্তু প্রতিসাম্য তল নেই, সেক্ষেত্রেও মলিকিউলটা কী হবে, প্রতিসাম্য। বোঝা গেল? তাহলে প্রতিসম হতে গেলে কি হবে, এইগুলো যে 3টে কন্ডিশন তোমাদের বললাম, দুটো আমরা ইলাবোরেটলি ডেসক্রাইব করলাম, সেইগুলোর মধ্যে যদি একটাও তুমি খুঁজে পাও, তাহলে তোমাকে বলতে হবে মলিকিউলটা অবশ্যই কোথায় আছে না, মলিকিউলটা প্রতিসম আছে। এইবার দেখো প্রতিসম এবং অপ্রতিসম অণুর বৈশিষ্ট্য। প্রতিসম অণু ওর দর্পণ প্রতিবিম্ব সম্পূর্ণভাবে অভিন্ন। এই কথাটা তোমাদের জানতে হবে। এইবার আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব মানে সুপার ইম্পজেবল। ধরো এই একটা গোল,
এইবার তুমি কি করলে, এইখানে একটা আয়না রেখে দিলে, তাহলে আয়নার অপর দিকেও তুমি কি দেখতে পাবে বাবা? দেখবে এই রকমই একটা দেখতে পাবে। এটা আমার একটু ছোট বড় হয়ে গেছে, দুটো একই সাইজেই হবে, এটুকু তোমরা ধরে নেবে। তাহলে এবার যদি আমি এটাকে পুরো এর উপরে বসাই, তাহলে দেখবে দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে কি? থাকবে না। তুমি আর আলাদা করতে পারছো না, মনে হবে দুটোই একই। তাহলে এটাকে, এইগুলোকে আমরা বলবো সুপার ইম্পোজেবল বা প্রতিপাদনযোগ্য, উপরিপাতনযোগ্য, উপরিপাতযুক্ত। যেমন ধরো তুমি এই যে এ ইংরেজি অক্ষরটার মাঝে আয়না দিয়ে দাও, দেখবে এটাই পাবে, দেখবে একই রকমই পাবে, কোনো আলাদা হচ্ছে না। হচ্ছে কি? আলাদা হচ্ছে না। এইবার দেখো এর উপরে তুমি আবার এটাকে রেখে দাও, দেখবে তোমার মনে হবে যেন একটাই এ আছে। সেই রকম তুমি বলকেও রাখো, বলের এটা যেটা তোমাদের দেখালাম, দেখবে একই রকমই পাবে। এর উপরে রেখে দাও, দেখবে কোনো পার্থক্য হচ্ছে না। কিন্তু যদি তুমি পি কে রাখো, তখন দেখবে পিটা উল্টে গেছে। এবার এই পির ওপরে যদি এই পিটাকে বসাও কোনো রকম রোটেশন ছাড়া, জাস্ট এরকম আছে, এরকমভাবে বসিয়ে দাও, এটাকে নিয়ে এসে এদিকে বসিয়ে দাও, তাহলে দেখবে একটা পি আরেকটা পি কিন্তু মিশছে না, দুটো আলাদা তুমি বুঝতে পারবে। বুঝতে পারলে? তারা সেই সমস্ত মলিকিউল হবে উপরিপাতনযোগ্য, অপ্রতিসম। মানে এটা হচ্ছে অপ্রতিসম মলিকিউলগুলোকে চেনার একটা উপায়। কিভাবে চিনবে না, মলিকিউলটাকে একটা আয়নার সামনে রেখে দাও, রেখে দিয়ে তার একটা মিরর ইমেজ পাবে। এবার ওই মিরর ইমেজটাকে তুলে যদি ওর উপর তুমি বসাও ইমাজিনারি, দেখবে ওটা কি চেঞ্জ হচ্ছে না আলাদা হচ্ছে? যদি বা একই থাকছে, যদি একই থাকে তাহলে কি হবে না, দুটো একই জিনিস। যদি আলাদা থাকে ওটা প্রতিসম, যদি আলাদা হয় তখন তাকে বলবো আমরা অপ্রতিসম। দেখো দুটো হাত কিন্তু একটা হাতের মিরর ইমেজ। যদি তোমরা এইভাবে দেখো, দুটো হাত দেখো, এই হাতটার মিরর ইমেজ এই হাতটা, কিন্তু দুটোকে একে অপরের ওপর বসাও, দেখবে মিশছে না। মিশছে কি? দেখো এইভাবে তুমি ঘুরিয়ে দিয়ে মিশে যাবে, সেটা বলছি না। দেখো এইখানে যদি আমার আয়না থাকে তাহলে কি হচ্ছে, এই হাতের মিরর ইমেজ এইটা। এবার দেখো এখানে আমি জাস্ট বসালাম, দেখো কোনো চেঞ্জ আসছে কি? দেখো কোনো চেঞ্জ আসছে। দেখো দুটো হাত যে আলাদা আছে তুমি বুঝতে পারছো, দেখো উপরিপাতন হচ্ছে না। তাহলে এটাকে আমরা বলবো প্রতিসাম্য, অপ্রতিসম। মানে বাংলায় বলে অ্যাসিমেট্রিক। বাংলা টার্মগুলো আমার একটু প্রতিসম অপ্রতিসম গুলিয়ে যায়, তাহলে আমরা বলবো নন সুপার ইম্পোজেবল বা উপরিপাতনযোগ্য নয়। যারা উপরিপাতনযোগ্য হবে না তারা মনে রাখবে তারা হচ্ছে মিরর ইমেজের সাথে হবে না, তখন তাকে বলতে হবে না তারা হচ্ছে তোমার মেনলি বলো তারা হচ্ছে অ্যাসিমেট্রিক হবে এবং তাদের অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার চান্স আছে। তাহলে কি বললাম আরেকবার যদি বলি, যে কোনো একটা মলিকিউলকে বা যে কোনো কিছুকে তাকে আমরা কি করব না, তার যে মিরর ইমেজ, তার যে বস্তুটাকে আছে তার সামনে একটা আয়না নিয়ে আসবো, তাহলে একটা মিরর ইমেজ পাবো। এই যে মিরর ইমেজটা পেলাম, যদি দুটোর মধ্যে পার্থক্য থাকে, কি করে পার্থক্য আছে কিনা বুঝবো না, একটাকে আরেকটার ওপর বসিয়ে দাও। যদি বসিয়ে দেওয়ার পর তোমরা দেখো যে দুটোর মধ্যে পার্থক্য আসছে, দুটোকে আলাদা করা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ওইটা অপ্রতিসম ছিল, অ্যাসিমেট্রিক ছিল। যদি বস্তুগুলো অ্যাসিমেট্রিক হয় তাহলে বুঝতে হবে তারা কি না, তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তাদেরকে বলা হবে কাইরাল। এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাইরালিটি। কি পড়তে হবে? কাইরালিটি বা অপটিক্যাল অ্যাক্টিভিটিও বলতে পারো। দেখো কি বলছি, যেসব বস্তু ও তাদের দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ পরস্পর সুপার ইম্পোজেবল নয়। দেখো সুপার ইম্পোজেবল বা উপরিপাতনযোগ্য নয়, তাদেরকে বলা হয় কাইরাল বস্তু এবং এই ধর্মকে বলা হবে কাইরালিটি। এবার তোমাকে যদি আমি দেখাই, দেখো ধরো এখানে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন,
এখানে আছে বিআর, এখানে আছে সিএল। এইবার তুমি কি করলে, ওর মাঝে একটা আয়না দিয়ে দিলে। দিয়ে দিলে কি পাবে বলো তো? দিয়ে দিলে তুমি যা পাবে সেটা হচ্ছে এইখানে CH3 যেমন আছে থাকবে, এইখানে কি আসবে, হাইড্রোজেন আছে, এইখানে আসবে তোমার বিআর, এইখানে আসবে তোমার সিএল। দেখো পুরো উল্টে যাবে, বিআরটা আগে আছে আগে আসবে, দূরে আছে দূরে আসবে। তোমরা মিরর ইমেজ জানো, এটা তোমরা ক্লাস 10 থেকে অনেকবার পড়েছো ফিজিক্সে বা ভৌত বিজ্ঞানে তোমরা পড়েছো। এইবার দেখো এটাকে নিয়ে এসে এর উপরে বসাও, কখনো কি মিশবে? দেখো ব্রোমিনের আগে সিএল পড়ে যাবে, CH3 মিলে যাবে, কিন্তু ব্রোমিনটা পড়বে সিএল এর জায়গায় আর সিএল পড়বে ব্রোমিনের জায়গায়। তাহলে এরা কি হবে, কখনোই উপরিপাতনযোগ্য হবে না। তাই জন্য এদেরকে আমরা বলবো অ্যাকাইরাল, সরি কাইরাল। কি বলবো? এদেরকে আমরা বলবো কাইরাল। আবার যদি ওইটা উপরিপাতনযোগ্য হয়ে যায়, যেমন ধরো আমি তোমাকে দিলাম এই উদাহরণটাই দিলাম, একটু চেঞ্জ করে দিলাম, CH3H বিআর, এখানেও বিআর। তাহলে দেখো মিরর ইমেজটাই তুমি সেম পেয়ে যাবে। কি পাবে দেখো, এখানে CH3, এখানে H, এখানে বিআর, এখানে বিআর। এবার এরপরে উপরে বসাও, দেখবে বিআরের ওপর বিআর লেগে যাচ্ছে, CH3-র ওপরে CH লেগে যাচ্ছে, চারটাই। তাহলে এটাকে আমরা বলবো অ্যাকাইরাল। আর এটাকে আমরা বলবো কাইরাল। বোঝা গেল দুটো? কাইরাল অ্যাকাইরাল বোঝা গেল। এইবার দেখো যেটা অপশান আছে সেটা কি বলছে, আমি কি বলবো না 2-ব্রোমোপ্রোপেন। 2-ব্রোমোপ্রোপেন দেখতে কেমন দেখো, CH3 CH CH3 আর এখানে একটা বিআর আছে। এটাকে লিখলে তুমি কেমন দেখতে পারবে দেখো, এখানে বিআর দিয়ে দাও, এখানে তোমাকে H দিয়ে দাও, এদিকে CH3 CH3। এইবার এখানে একটা তুমি কি দেবে, মিরর দেবে। মিরর দিলে তুমি কি পাবে দেখো, CH3টা এখন কোথায় এলো, এখানে চলে এলো, আর সেই CH3টা এইখানে চলে আসবে, কিন্তু এখানে হাইড্রোজেন যেমন আছে থাকবে, বিআর যেমন আছে থাকবে। তাহলে এটাকে এর উপরে বসাও, তাহলে মলিকিউলটা কি হয়ে যাবে, মলিকিউলটা হয়ে যাবে সুপার ইম্পসিবল। বাংলায় বললে বলা হবে মলিকিউলটা হলো উপরিপাতনযোগ্য। যেহেতু উপরিপাতনযোগ্য তাই জন্য দেখো এইটা কি আছে, প্রতিসাম্য, কোনো কার্বন পরমাণু নেই, তাই জন্য এটা হবে অ্যাকাইরাল। দেখো অ্যাকাইরাল দেওয়া আছে, এদিকেও তোমাকে দেখিয়েছে একই জিনিস। কিন্তু ওইটাই যদি তোমাকে দিয়ে দেয় 2-ব্রোমোবিউটান, 2-ব্রোমোবিউটান দিয়ে দিল, কি দিল না, এটাই তোমাকে দিল 2-ব্রোমোবিউটান। দেখো মানে এখানে কি হয়ে যাবে, টু ব্রোমোবিউটান। এখানে যদি তুমি ইমেজ দাও, তাহলে এখানে এটা যেমন আছে তেমন থাকবে, কোনো অসুবিধা নেই। দেখো এইখানে চলে আসবে CH3, এই বিআরটা তখন এই দিকে আসবে, এখানে কি আসবে, হাইড্রোজেন আসবে। একটার উপরে আরেকটাকে বসাও, দেখবে কখনোই সুপার ইম্পসিবল হবে না, মানে কি হবে, নন সুপার ইম্পসিবল। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কাইরাল মলিকিউল, বা আরেকটা কথাও বলতে পারি, এটাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক মলিকিউল।
ঠিক আছে, যদিও আরও কন্ডিশন দেখতে হবে, এগুলো সেগুলো ফলো করবে, কোনো অসুবিধা নেই। এইবার এখান থেকে তোমরা একটা কথা হয়তো বুঝতে পারবে যে ফিশার প্রজেকশন আর হচ্ছে আমাদের নিউম্যান ফিশার প্রজেকশন, আর এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ প্রজেকশন, সেটা তোমাদের একটু শিখিয়ে দিই, সেটা তোমাদের কিন্তু কাজে লাগবে। দেখো আমি প্রথমে তোমাদের যদি আঁকাই, দেখে নাও তোমরা, টু ব্রোমো বিউটেন, ঠিক আছে, 2 ব্রোমো বিউটেন। তাহলে মলিকিউলটা কীরকম দেখতে হবে, CH3, আচ্ছা এবার আমি এই কার্বনটার ফিশার প্রজেকশন আঁকি। দেখো এইগুলো আঁকার জন্য কি হয় বলো, তোমাকে ফিশার থেকে নিউম্যান দেবে, ফিশার থেকে ফ্লাইং ওয়েজ। এই যে 2D ফর্মটা, এখানে আমরা ধরে নাও CH3 আছে, এখানে তোমার C2H5 আছে, এখানে Br আছে, এখানে কি আছে, H আছে। তাহলে আমি একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম, দেখো এইটাকে যদি আমি একটা মিরর ইমেজ দেই, মিরর ইমেজ দেই মানে এরকম একটা মিরর দিতে হবে, মিরর দিলে তাহলে আমরা এখানে কি পাবো, দেখো এরকম পাবো, বলেছিলাম এদিকে আসবে Br, এখানে আসবে যেমন আছে, ওপর নিচে তো কোনো চেঞ্জ হবে না, এখানে আসবে হাইড্রোজেন। এইবার যেটা তোমাকে বলেছি, কি বলেছি না, এইটার আমি কি করব না ফ্লাইং ওয়েজ ফর্মুলা আঁকবো, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। কি বলা হয়, ফিশার প্রজেকশন। সব একই, বিভিন্ন ধরনের প্রজেকশন, এটা মেনলি 2D প্রজেকশন, দেখো 2D। এইবার এটাকে আমরা কি করব, ফ্লাইং ওয়েজে করব। করার জন্য কি করতে হবে, দেখো ফ্লাইং ওয়েজ মানে এইরকম, প্রথমে আমি এই দিকটা দেখাচ্ছি, এই দিকটার জন্য আমাকে কালারটা দেখো সোজা স্ট্রেট আঁকলাম, এই দিকে ধরো বাঁকিয়ে দিলাম, একটা যাবে অ্যাবাভ দ্য প্লেন আর একটা যাবে বিলো দ্য প্লেন। এটাকে আমি এইভাবেও আঁকতে পারি, এটাকে আমি এই দিকেও রোটেট করাতে পারি, মানে ঘোরালাম আমরা, বেনটা কোন দিকে করালাম, দেখো বেনটা করালাম আমি, একটাতে করালাম লেফট হ্যান্ড সাইডে আর একটাতে করালাম রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। এইবার এইটা করার সময় তোমরা জাস্ট একটা এখানে একটা লাইন টেনে নেবে, লাইন না টানলেও হয়, আমি তবু এটা দেখাই। দেখো লাইনটা ছিল এই দিকে সোজা, দেখো উপর থেকে যদি দেখো, এইখানে কি ছিল, এইখানে তোমার ছিল CH3, আর এইখানে কি ছিল C2H5, যেটা এই পেপারের প্লেনে আছে, এই বোর্ডের প্লেনে আছে। এইবার দেখো আমি এটাকে সোজা ছিল, সেটাকে কি করলাম আমি, দেখো ডান দিকে ঘোরালাম, দেখো ডান দিকে বাঁকিয়েছি এইটাকে, এই সোজা থাকার কথা এইখানে নিয়ে এসেছি। তাহলে অ্যাবাভ দ্য প্লেনে হবে ডান দিকে যেইখানে আছে, তাহলে দেখো অ্যাবাভ দ্য প্লেনে কি, এই ডান দিকে কি আছে, কোন দিকে ঘুরিয়েছি আমরা, বেন্ড করেছি রাইট হ্যান্ড সাইডে। তাহলে অ্যাবাভ দ্য প্লেনে কোনটা যাবে, দেখো যেটা তোমার রাইট হ্যান্ড সাইডে আছে মানে Br, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে Hটা, সেটা যাবে তোমাদের বিলো দ্য প্লেন। এবার দেখো একই জিনিস আমি জাস্ট কি করেছি, ওটাকেই আমি লেফট হ্যান্ডে ঘুরিয়েছি, দেখো এই দিকে ঘুরিয়েছি, তাহলে উপরে যা আছে আমাদের সেটা থাকবে CH3, কোনো চেঞ্জ নেই। নিচেরটাকে কোন দিকে ঘুরিয়েছি, লেফট হ্যান্ড সাইডে ঘুরিয়েছি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে হাইড্রোজেন, সেটা চলে যাবে অ্যাবাভ দ্য প্লেন, এটা চলে যাবে বিলো দ্য প্লেন। দুটো প্রজেকশান তোমরা আঁকতে পারবে, ফ্লাইং ওয়েজ আর ফিশার প্রজেকশান অবশ্যই আঁকতে পারবে। পরেরটা দেখাও, দেখো এটাকে আমি এই দিকে আঁকবো, কোন দিকে বাঁকালাম, দেখো এটার সাপেক্ষে এদিকে হলে কোন দিকে বাঁকালাম, রাইট হ্যান্ড সাইডে, এটা যেমন আছে তেমন থাকবে। তাহলে অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন যদি নাও, অ্যাবাভ দ্য প্লেনে কোনটা আসবে, যেহেতু রাইট হ্যান্ড সাইডে H আসবে, বিলো দ্য প্লেন কোনটা যাবে, Br যাবে। দিস ইজ দ্য ফিশার অ্যান্ড
ফ্লাইং ওয়েজ ফর্মুলা। চলো আরও দু একটা আমরা দেখি। ধরো তোমাকে দিলাম এটা CH3, এটাকে দিলাম OCH3। দেখো এটা তোমরা একবার নিজেরা করে দেখো, তারপর আমি বলবো। তাহলে এটা আমাদের দুদিকে হতে পারে। যা করলাম, যদি আমি এটাকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে বাঁকাই, তাহলে এখানে কি আসবে CH3, এখানে আসবে C2H5। তাহলে দেখো একটা তুমি যে কোনো একটা অ্যাবাভ দ্য প্লেন নাও আর একটা বিলো দ্য প্লেন নাও। যেহেতু আমি এটা কোন দিকে বেন্ড করেছি রাইট হ্যান্ড সাইডে, তাহলে OCH3টা কোন দিকে আসবে অ্যাবাভ দ্য প্লেন, বাকি যেটা আছে সেটা আসবে বিলো দ্য প্লেন। আবার এটাকেই তুমি যদি বাম দিকে রোটেট করো, মানে এই জিনিসটা করো, তাহলে কি হবে না, তাহলে অ্যাবাভ দ্য প্লেনে হবে যেটা বাম দিকে আছে। ঠিক আছে, খুব সুন্দর। এইবার তোমাকে আমি একটা উল্টোটা করতে দিই, মানে তোমাকে ধরো আমি দিলাম এরকম একটা আছে, এখানে দিলাম ME, এখানে দিলাম Cl, এখানে দিলাম Br ডট 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 হাইড্রোজেন। এটাকে তোমাকে কি করতে হবে, এটা ফ্লাইং ওয়েজে দেওয়া আছে, এটাকে তোমাকে করতে হবে ফিশার প্রজেকশানে, মানে 3D থেকে তোমাকে 2Dতে আসতে হবে। প্রথমে তোমার কাজ কি দেখে নিতে হবে যে স্যার এটা কোন দিকে বেন্ড করেছে। এটা স্যার বেন্ডটা করেছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। কোন দিকে? লেফটে। লেফটে যখন করেছে, তাহলে যেটা অ্যাবাভ দ্য প্লেনে আছে, অ্যাবাভ দ্য প্লেন মানে যেটা ত্রিভুজের আকারে দেখায়, সেটা কোন দিকে আসবে না লেফট হ্যান্ড সাইডে আসবে। ঠিক আছে, তাহলে দেখো উপরে কি ছিল, ME ছিল, ME দিয়ে দাও। নিচে কি ছিল, Cl ছিল, Cl দিয়ে দাও। আর একটা স্ট্রেট লাইন যদি আঁকি, লেফট হ্যান্ড সাইডে অ্যাবাভ দ্য প্লেনেরটা আসবে বলেছি, তাহলে বিআরটা আসবে এই দিকে, বাকি এইখানে চলে আসবে হাইড্রোজেন। তাহলে তোমরা সবাই খুবই ভালো থেকো। আজকে আমাদের ক্লাসটা এই অবধিই থাকবে। তার আগে আমরা আরেকবার মেমোরাইজ করে নেই আমরা আজকে কি কি পড়লাম। কি কি পড়লাম? অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভিটি পড়ার জন্য কি দিয়ে আমরা চেক করব না, সেটা হচ্ছে আমাদের প্লেন পোলারাইজড লাইট, মানে যাকে বলা হয়
সমতল সমাবর্তিত লাইট। আমরা জেনেছি যে লাইট হচ্ছে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গের সমষ্টি, সেইগুলোকে একটা প্রিজমের সাহায্যে কি করা হয় না কেবলমাত্র একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে পরিণত করা হয়, মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটাকে এক্সট্রাক্ট করে বাকিটাকে ছুঁড়ে ফেলা হয়। তো সেইগুলোকে আমরা বলবো, সেই যেটা এক্সট্রাক্টের পর যেটা পেলাম তাকে আমরা বলবো প্লেন পোলারাইজড লাইট। ঠিক আছে, তারপর আমরা কি পড়েছি, তারপর আমরা পড়েছি আলোক সক্রিয়তা। কোনো একটা পোলারিমিটার যন্ত্রের সাহায্যে কোনো সলিউশনের মধ্য দিয়ে, সলিউশন মানে কোনো অর্গানিক কম্পাউন্ড যুক্ত কোনো সলিউশন। এবার বলেছি যে সলভেন্টগুলোকে অবশ্যই কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে হবে, মানে সলভেন্টের জন্যই তো আমরা পাবো, তাই না? তাহলে সেই পোলারিমিটার যন্ত্রের সাহায্যে যদি আমরা এই রকম কোনো যন্ত্রের মধ্যে কোনো টিউবের মধ্যে সলিউশনটাকে নিয়ে যে যার অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা চেক করব, তার মধ্যে যদি আমরা ওই রকম একবর্ণী সমতল সমাবর্তী মানে প্লেন পোলারাইজ লাইট আমরা পাঠাই, তাহলে যদি তা রোটেট করে তাকে আমরা বলবো অপটিক্যালি অ্যাক্টিভ, এবং যৌগটিকে বলবো আলোক সক্রিয়, এবং এই ঘটনাটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভিটি বা আলোক সক্রিয়তা। এবার এটাই ঘোড়াটার ওপর যদি বাম দিকে ঘোরে, মানে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাকে বলবো লেভো রোটেটরি বা মাইনাস, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাকে বলবো আমরা ডেক্সট্রো। ঠিক আছে, ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি। তারপর পড়েছি প্লেন স্টিরিওজেনিক সেন্টার। দেখো স্টিরিওজেনিক সেন্টার আমরা পড়েছি, তারপরে পড়েছি প্রতিসম অণু পড়েছি, তারপরে সুপার ইম্পজেবল পড়েছি। হ্যাঁ, এইখানে এই কথাটা আমরা একটু ডিসক্রাইব করা হয়নি। দেখো বলেছিলাম যে স্টিরিওজেনিক সেন্টার যেগুলো হয়, সেই স্টিরিওজেনিক সেন্টার হলেই সেই মলিকুলটা কি হবে না অপটিক্যাল অ্যাক্টিভ হতেই পারে, এটা আমরা কিন্তু ব্যাখ্যা করেছি। তাহলে দেখো এই একটা মলিকিউল আছে, দেখো এই মলিকিউলটা যদি তোমরা তাকাও দেখবে এই সেন্টারটা হচ্ছে অপটিক্যালি স্টিরিওজেনিক সেন্টার, এই সেন্টারটাও স্টিরিওজেনিক সেন্টার। তাহলে মলিকিউলটা কি হতে পারতো না মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারতো, কিন্তু বাস্তবে কি দেখা যায় মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন ইনঅ্যাক্টিভ না এর মধ্য দিয়ে কি আছে না একটা প্লেন পাস করছে। এই ধরনের কম্পাউন্ডগুলো এই যে প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট হয়ে যাচ্ছে, তাই জন্য মলিকিউলটা কি হবে না স্টিরিওজেনিক সেন্টার থাকলেও মলিকিউলটা হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যেহেতু মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বিশেষ করে এই ধরনের কম্পাউন্ড যাদের কি আছে না স্টিরিওজেনিক সেন্টার আছে, শুধুমাত্র প্লেন অফ সিমেট্রি মিডিলের প্লেনটা থাকার জন্য যেটা মলিকিউলটাকে দুটো সমানভাবে ভাগ করে দিচ্ছে, তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তাদের বলা হয় মেসো কম্পাউন্ড। কি বলা হয়? মেসো কম্পাউন্ড। ব্যাস ঠিক আছে, এই অবধি আমাদের থাক। আমরা আজকে যা করলাম অনেকটা সময় তোমাদের হলো, তোমরা সবাই রেস্ট নাও, পড়তে থাকো, আরও ভালো করে পড়ো, দেখবে রিভাইজ করো। আমরা সমস্ত সলভিং তোমাদের সেমিস্টার সেপ্টেম্বরে আছে, সেপ্টেম্বরের আগেই আমরা আগস্টের মধ্যে সমস্ত সিলেবাস শেষ করব। আমাদের উপর তোমরা ভরসা বিশ্বাস দুটোই রাখো, এগিয়ে চলো, খুব ভালো করে পড়াশোনা করো। হ্যাপি লার্নিং।